হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, দেখেন, জাতীয় বেতন কমিশন 2025। অনেকেই কিন্তু এই টাইটেলে ভিডিও করছে যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ। তো আমি বলে রাখি, প্রজ্ঞাপন প্রকাশ কিন্তু এখন পর্যন্ত হয়নি, বা এটা হচ্ছে আপনার গেজেট প্রকাশ এখন পর্যন্ত কিন্তু হয়নি। তো এখানে কিন্তু যারা ভিডিও কন্টেন্টগুলো তৈরি করতেছে, সেটা হচ্ছে, দেখেন, বাজেট পরিপত্র 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেট প্রণয়ন, সরকারের অগ্রাধিকার খাতসমূহের প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে মধ্যমেয়াদী বাজেট কাঠামো পদ্ধতির আওতায় সকল মন্ত্রণালয় অথবা বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহের চলিত অর্থবছর 2025-26 বাজেট সুষ্ঠু সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে সংশোধিত বাজেট প্রণয়ন করা প্রয়োজন। 2025-26 অর্থবছরের সংশোধিত প্রাক্কলন প্রস্তুতের ক্ষেত্রে নিম্নোক্ত নীতিমালা অথবা পদ্ধতি অনুসরণ করতে হবে। এক হচ্ছে সংশোধিত বাজেট প্রাক্কলন প্রণয়নের ক্ষেত্রে অনুসরণীয় সাধারণ নীতিমালা। চলতি 2025-26 অর্থবছরের সংশোধিত বাজেট প্রাক্কলন অবশ্যই মূল বাজেটে প্রদর্শিত মোট ব্যয়সীমার মধ্যে সংকলনযোগ্য হতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতি ও উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে অগ্রাধিকার প্রাপ্ত কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনে চলতি অর্থবছর 2025-26 মূল বাজেটে প্রদর্শিত মোট ব্যয়সীমার মধ্যে সংকুলান সাপেক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহের বিভিন্ন অপারেশনাল ইউনিট অথবা আইটেম অথবা অর্থনৈতিক কোডের বরাদ্দ হ্রাস বৃদ্ধি করতে পারবে। 2025-26 অর্থবছরে সংশোধিত ব্যয়ের প্রাক্কলন প্রণয়নকালে অনুমোদিত মূল বাজেটে প্রদর্শিত মোট উন্নয়ন ব্যয়ের মধ্যে কোনো অর্থ অব্যয়িত থাকবে বলে অনুমোদিত হলে উক্ত অব্যয়িত অর্থ কোনো ক্রমেই পরিচালন বাজেটে স্থানান্তর করা যাবে না। অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত পরিপত্র নং এত অনুযায়ী এত তারিখ অনুযায়ী সরকারি ব্যয় সাধনের লক্ষ্যে 2025-26 অর্থবছরের সকল মন্ত্রণালয় অথবা বিভাগ, অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর অথবা দপ্তর অথবা স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর অথবা কর্পোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিসমূহের সংশোধিত পরিচালন ও উন্নয়ন বাজেট প্রাক্কলনের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণ করতে হবে। এখানে কিছু নিম্নোক্ত বিষয় দেয়া আছে, এটা আপনারা পড়ে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন। তো এখন ফাইনাল কথায় আসি। আপনারা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন, যাদের পে স্কেল দেবার কথা ছিল, নবম পে স্কেল, যেটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখান থেকে আপনাদের বাজেটের জন্য প্রায় 40,000 কোটি টাকা বরাদ্দ করে রেখে যায়। তো সেখান থেকে নতুন বর্তমান সরকার এসে, মানে বিএনপি সরকার এসে কিন্তু সেই টাকা থেকে বা সেই বরাদ্দকৃত টাকা থেকে কিন্তু আপনার ব্যয় করে ফেলে। কোথায়? যেহেতু দেখেন, নতুন সরকার আসা মাত্র কিছুদিনের মধ্যেই কিন্তু দেখেন আপনারা, ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের মাঝে কিন্তু তেলের দাম বা তেলের বাজার কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে যায়। সেখান থেকে এই তেলের বাজারকে ধরে রাখার জন্য কিন্তু সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়, যেটা আপনাদের এই মূল বাজেটের এই আপনার পে স্কেলের টাকাটা থেকে সরকার সেখান থেকে ব্যয় করে ফেলে। সবচেয়ে বেশি ব্যয় করে, যেটা প্রায় 60% তেলের জন্য ব্যবহার করে, এবং পরবর্তীতে সরকারের বিভিন্ন কৃষি ঋণ, এরপরে আপনার ফ্যামিলি কার্ড, এই জন্য কিন্তু সরকার কিছু টাকা এখান থেকে ব্যয় করে ফেলে। তো এই কারণে কিন্তু আপনাদের এই পে স্কেলটি, নবম পে স্কেল বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন আপনাদের প্রশ্ন ছিল যে কবে পে স্কেল বাস্তবায়ন সম্ভব হবে। তো আমার যেটা ধারণা, এটা দেখেন, আপনারা অনেক ভিডিওতে দেখবেন যে প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, তো এমন কিন্তু ভিডিও প্রকাশিত হয়। তো সেক্ষেত্রে আমি বলতে পারি এগুলো সব মিথ্যে কথা। প্রজ্ঞাপন দেখেন, আপনারা কিন্তু গেজেট আকারে এখনও প্রকাশিত হয়নি। তো গেজেট প্রকাশ হলেই কিন্তু বোঝা যাবে যে কবে নাগাদ এটি আপনারা পে স্কেলটা পাচ্ছেন। তো আমার যতটা ধারণা, জুন জুলাই মাসে আপনারা পাবেন, এর আগে পাওয়া সম্ভব না। কারণ টাকা অলরেডি ব্যয় হয়ে গেছে। দেখেন, আমি এখানে একটি পাই চার্ট শো করেছি, যেখানে আপনাদের পে স্কেলের যেই বরাদ্দকৃত টাকাটা ছিল,
সেখানে দেখেন জ্বালানি খাতে ভর্তুকি দিয়েছে সরকার হচ্ছে 60%, মানে হচ্ছে 100 টাকা যদি আপনার পে স্কেলে বরাদ্দ থাকে তাহলে সেখান থেকে 60 টাকা ব্যয় করছে শুধুমাত্র জ্বালানি খাতে সরকার ভর্তুকি হিসাবে। এবং হচ্ছে কৃষি ঋণ মওকুফ, সেখানে ব্যয় করা হয়েছে 37.50%, মানে হচ্ছে দ্বিতীয় বড় অংশ। দেখেন যেখানে হচ্ছে যদি 100 টাকা বরাদ্দ থাকে সেখানে হচ্ছে আপনার 37% ব্যয় করা হয়েছে কৃষি ঋণ মওকুফের জন্য, যেটা হচ্ছে বর্তমান সরকারের কিন্তু নির্বাচনের ইস্তিহার ছিল। এবং হচ্ছে বর্তমানে অবশিষ্ট তহবিল আছে 2.40%, যেটা খুবই সামান্য, মানে 100 টাকা থেকে আপনার প্রায় 2.5 টাকার মতো আপনার আছে। এবং ফ্যামিলি কার্ডে এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে পয়েন্ট হচ্ছে 10%, যেটা ছিল একেবারেই নগণ্য। তো এ বিষয়ে কিন্তু আপনারা নানান মন্তব্য করেন যে কেন আমাদের পে স্কেলের টাকা ফ্যামিলি কার্ডের জন্য ব্যয় করা হবে, বা সরকারের প্রতিশ্রুতি ছিল যে আপনার ফ্যামিলি কার্ড বা অন্যান্য কিছু প্রতিশ্রুতি ছিল আরও অনেক কিছু, কিন্তু সেটা কেনই বা আমাদের এই খাত থেকে নিয়ে ব্যয় করা হবে। দেখেন ফ্যামিলি কার্ডে কিন্তু একেবারে সামান্য কিছুই ব্যয় করা হয়েছে, মূল ব্যয়টা ছিল আপনার এই জ্বালানি ভর্তুকি, এই খাতেই কিন্তু সরকার টাকাটা ব্যয় করে ফেলছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের একটি ভালো সিদ্ধান্ত ছিল আমি মনে করি পে স্কেলের টাকাটার জন্য। আবার বাংলাদেশে কিছু অর্থনীতিবিদও আছে যারা হচ্ছে পেপার পত্রিকার কাগজে হচ্ছে তাদের নামের প্রথমে বসে অর্থনীতিবিদ, কিন্তু আমি জানি না তারা কতটা অর্থনীতিবিদ বাস্তবে। এই কথাটা বললাম কেন জানেন? কারণ হচ্ছে দেখেন এই পে স্কেলের সিদ্ধান্তটা নিয়েছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। তো তারা বলতেছে এই অন্তর্বর্তীকালীন সরকার যে পে স্কেলের সিদ্ধান্তটা নিয়েছিল এটা হচ্ছে তাদের ভুল সিদ্ধান্ত ছিল। তো এই জন্যই কিন্তু এই কথাটা বললাম, তারা হচ্ছে কাগজ কলমেরই অর্থনীতিবিদ, বাস্তবে কিন্তু দেখা যায় আসল অর্থনীতিবিদ হচ্ছে শিক্ষকরা। কারণ হচ্ছে শিক্ষকদের যে বর্তমান বেতন কাঠামো, এরকমের নিম্নমানের বেতন কাঠামো আমার জানা মতে আর আছে কিনা জানি না। তো এই শিক্ষকরা কিন্তু চাইলেই একটা কাজ করতে পারে না, মানে হচ্ছে আমি বলতে চেয়েছি আপনি শিক্ষকতা পেশায় আছেন, আপনি চাইলেই কিন্তু ভ্যান চালাতে পারবেন না। তো এই টাকার ভিতরেই কিন্তু আপনার সংসারকে চালাতে হয়, কারণ হচ্ছে অনেকের সংসারে 5 সদস্য বিশিষ্ট পরিবার থাকে, অনেকের থাকে 6, অনেকের 7 বা অনেকের এর চেয়ে বেশিও থাকে। তো এই টাকার মধ্য দিয়েই কিন্তু তারা সংসার চালিয়ে থাকে। তো এই জন্যই কিন্তু তাদেরকে অর্থনীতিবিদ বললাম। তো এখন হচ্ছে দেখেন বাস্তবতা আসলে হচ্ছে আপনার মনে হয় আমার পরবর্তী বাজেট ছাড়া আপনারা এই পে স্কেলের টাকাটা পাবেন না আদৌ। অনেকে আছে যে ঈদের পরে হয়তোবা যদি কোনো কিছু আপডেট না থাকে তাহলে কিন্তু আপনারা অনেকেই কর্মকর্তারা আছেন যারা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তবে আমার মনে হয় যে ঈদের পরে সরকার এ বিষয়ে ওরকমের মাথা ঘামাবে না, কারণ হচ্ছে তাদের হাতে তো টাকা নেই, টাকা ছাড়া কীভাবে আপনাদেরকে এই বরাদ্দটা দিবে। তো এজন্য আপনারা পারেন যতদূর পারেন অনলাইন বা অফলাইনে যদি আন্দোলন চালাতে পারেন হয়তো তাহলে সামনে ভালো কিছু আশা করা যায় ইনশাল্লাহ। তো দেখেন কি হয় পরবর্তীতে, ঈদের ছুটিটা যাক তাহলে আপনারা বুঝতে পারবেন যে সরকার কি করবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।